দিয়ে পড়বে। অডিও দাও, অডিও। জি স্যার, তাহলে আমি অনেকদিন গ্যাপের পরে আজকে ভালো সময় আসছি স্যার। হ্যাঁ, তাই এটা কথাটা খুব ভালো না, গ্যাপ না দেওয়াই ভালো। স্যার তো অনেক যাই ব্যস্ত হোক, ছিলাম, অনলাইন অফলাইন কোনো ক্লাসে মনোযোগ দিয়ে করতে পারিনি। ঠিক আছে। ওইটা আসে না। দেখ, আচ্ছা আচ্ছা, এই যে আজকের যে ক্লাসটা, এই প্রমিত ভাষার বাংলা ভাষার প্রমিতের উপর উদ্ভব, রাইট? আমার জি কথা স্যার। শোনা যায় কিনা? জি 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 স্যার, স্যার। শোনা যাচ্ছে। স্যার। আচ্ছা, গুড। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা ওই মানে যে ক্লাসটা সম্ভবত 40 মিনিট মতো নেওয়া যাবে। কারণ কি, ওই যে আমরা বিডিডেনে ঢুকতে পারি না, বিডিডেনে ঢুকেছিলাম বাট তাদের খুব স্লো। আমরা সাধারণ যে ক্লাসে ঢুকেছি আবার, সেজন্য আজকের যে বিষয়টা বাংলা ভাষার প্রমিতের উপর উদ্ভব, যে বিষয়গুলো আপনারা নিয়ে আজকাল খুব চর্চা হচ্ছে, যে কথায় কথায় সবাই প্রমিত রূপ বলে, রাইট? আমরা সেটাই দেখব যে প্রমিত রূপটা কি। এই কথা শোনা যায়? জি জি স্যার, স্যার, শোনা জি যায়। স্যার, দারুণ 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 শুনছি স্যার। জি স্যার, একদম ক্লিয়ার। ইভেন আপনার আচ্ছা, স্ক্রিনটাও ক্লিয়ার আমরা তো দেখতে পাচ্ছি। শুনলাম, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার গ্রুপে সবাই কি জানে যে এদেরকে বলেছিলাম যে এই ক্লাসগুলো কিন্তু শতভাগ করতে হবে, না হলে বুঝবে না, তখন ওই যে রেজাল্ট খারাপ করবে সবাই। আর আমি যেটা পড়াবো সেটা আমি বলেছি আপনাদেরকে যে আমি সবাইকেই এগুলো দিয়ে দেব। আচ্ছা, বাংলা ভাষার যে প্রমিত রূপ, প্রমিত কাকে বলে আপনারা জানেন? প্রমিত রূপ কাকে বলে? প্রমিত শব্দের অর্থ কি? আদর্শ। আদর্শটা কি জিনিস? স্যার স্ট্যান্ডার্ড। প্রমিত হচ্ছে লেখ্য ভাষা, যেটা লেখেও প্রকাশ করা হয় এটা। আচ্ছা, আমি বলে দিই, সবার আপনাদের সবার কথাই হয়েছে, আপনারা সবাই একটা করে শব্দ বলেছেন, গুড। আদর্শ কেউ বলেছেন, তবে আসলে হলো কি জানেন, প্রমিত রূপ হলো একটা সৃষ্টি করা, জি মানে যে আদর্শ রূপ সৃষ্টি করা, তাকেই আমরা মোটামুটি প্রমিত রূপ বলবো। আপনাদের এখানে কমপক্ষে আমার স্টুডেন্ট আছে, আমি যতটুকু জানি, যে 250-র অধিক। যদি এত অল্প ছাত্র ক্লাস করে তাহলে সবাই কিন্তু বুঝবে না। তে আমরা ভাষার যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো যদি আমরা ঠিক মতো না করি, তাহলে এই ক্লাসগুলো কিন্তু সাধারণ সাহিত্যের ক্লাস নয়, যাতে বোঝা যাবে। তো একটি ভাষার, আচ্ছা, মানুষের তো আমরা জানি যে আমরা নিজেদের জন্ম তারিখ পালন করি, কিন্তু ভাষার ক্ষেত্রে কিন্তু জন্ম কবে একটা ভাষার, এই আনিসুর রহমান, আপনি একটু মিউট করতে হবে। যে আমরা সবাই বিশাল তালুকদার, হাসান জামান লেখা, আপনারা প্রয়োজনে যখন কথা বলবেন নাম বলে আমাকে বলবেন, আমি বলে দেবো। সেটি হচ্ছে, একটি ভাষার জন্ম তারিখ হিসেব করে বলা যায় না। বহুকাল যাবৎ মৌখিক ভাষা হিসেবে কোনো ভাষা ব্যবহৃত হতে পারে, আবার কোনো ভাষা মৌখিক ভাষা হিসেবে ব্যবহৃত হতে হতে একটা সময় লিপিবদ্ধ হতে পারে। পৃথিবীতে এমন অনেক ভাষা আছে
যে ভাষা কোনোদিনও লিখিত হয়নি, এরকম অসংখ্য ভাষা আছে পৃথিবীতে। কেমন? তো এই যে ভাষাগুলো আছে, একটি ভাষা সাহিত্যে স্থান পাওয়াটা অত সহজ না। হাজার হাজার বছর কোনো ভাষা ব্যবহৃত হতে পারে। এখন লিখিত হতে গেলে তার তো লিপি লাগে, তাই না? লিপি লাগে নাকি লাগে জি না? স্যার। গুড, লিপি লাগে। অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়া থাকে। একটা ব্যাপার কি, যে যুদ্ধ যুদ্ধ বিগ্রহ, প্রলয়ঙ্করী ভূমিকম্প, ভয়াবহ জলোচ্ছ্বাস, নানাবিধ কারণে অনেক প্রসিদ্ধ মানব সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেই জন্য এই সবুর সবুর, তুমি করো না কেন, মিউট করো বাবা, মিউট করো। তুমি যখন বুঝবে না তখন আনমিউট করে নিও। সেজন্য ধারাবাহিক মানব সভ্যতার ইতিহাস পাওয়া দুষ্কর। কারণটা কি, এই পৃথিবীর আমরা অনেক অনেক তথ্য আসলে আমরা জানি না। বিজ্ঞানীরা চেষ্টা করছেন, তারপরও আমরা দেখি যে 4,000 বছর, 5,000 বছর, তারও আগেকার বিষয়গুলো আমাদের সামনে নতুন ভাবে উপস্থাপিত হচ্ছে। এই সবর, তোমাকে কিন্তু আমি বের করে দেবো ক্লাস থেকে। তোমাকে বারবার বলেছি যে তুমি মিউট করো। এই সবর ক্লাস থেকে বের করে দিলাম। আমি এরপর থেকে কোনো কথা বলবো না, ক্লাসের মধ্যে কেউ ডিস্টার্ব করবে না। এই রনি, তুমি মিউট করো না কেন? তোমরা মিউট করবে। তখন তোমাদের ওখান থেকে সাউন্ড হলে ডিস্টার্ব হয়তো সবার, খুব বোঝো না কেন? না বুঝলে, ভাষার ক্লাস তো এভাবে কথা বলে গল্প করে ক্লাস করানো যাবে না। এগুলো তো বুঝে নিও। আবার তোমরা এটা তো মুখস্থ করে লিখতে পারবে না, তোমরা বুঝে নাও এগুলো। তো যাই হোক, সোজা কথা, যে ধারাবাহিক মানব সভ্যতা পাওয়া যায় না কি কি কারণে? যে পৃথিবীতে নানা রকম যুদ্ধ হয়, বিগ্রহ হয়, প্রলয়ঙ্করী ভূমিকম্প হয়, ভয়াবহ জলোচ্ছ্বাস হয়। এতে কি হয়, মানব সভ্যতার যে বড় বড় লাইব্রেরি গুলো আছে, তাই না? তারপরে আসলে সভ্যতার গুলো মানুষ ধরে রাখে কি, লিপির মাধ্যমে ধরে রাখে। মনে করো যে, যদি না, খুবই ডিস্টার্ব করছে এই ছেলেটা, একে ক্লাসে রাখা যাবে না। রনি, তোমরা কি একমত রনিকে আমি বের করে দেবো? না স্যার, ওরা বের করেন না। স্যার ওই সেটিংস হয়তোবা থেকে আপনার ওই হয়তোবা শুনতে, ও বোধহয় শুনতেছে না স্যার। না শুনলে না, ওকে তো বলেছি মিউট করতে। ও ও বোধহয় গাড়িতে অন্য কাজ আছে, করতেছে। গাড়ির শব্দ ও শোনা বোধহয় অন্য যায়। কাজ ও বোধহয় অন্য কাজ করতেছে, শুনলে তো আর অবশ্যই মিউট করতো না, না। বিষয়টা হচ্ছে যদি কেউ আচ্ছা, আর কথা বলো না, ঠিক আছে? আমি ভাষার ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝে নিও, না হলে তোমরা এটা পড়াবে, আমি চাই ক্লাস থেকেই পড়াটা কমপ্লিট করে যাবে, পরে যেন আর তোমাদের এটা পড়া না লাগে। সেজন্য একটু আমাকে সময় দিবে। আর তারপরে যেগুলো বুঝবে না তোমরা ডায়েরিতে লিখে রাখো। ডায়েরিতে লিখে রাখলে পারে তখন আমি এগুলোর উত্তর দিতে পারবো। যাই হোক, আমরা একটু আগাই, অন্যদিকে কথা বলতে গেলেই কিন্তু টাইম লস হয়ে যায়। এখন তোমার যে, আমি একটু টেনে যাই, আমরা একটু ইতিহাসের দিকে তাকাবো। যে আমরা আজকে বলছি যে প্রমিত বাংলার যে উদ্ভব, সেই বিষয়টা তোমাদের কাছে কিছু শব্দ মনে হবে শক্ত শক্ত, আসলে তা মনে হবে না। যে আমরা জানি যে পাল রাজত্বকালে বাংলা ভাষা ও সাহিত্যের আদি যুগের সূত্রপাত। গোপালের জীবন ইতিহাস সঠিকভাবে জানা যায় না। গোপাল বৌদ্ধ ছিলেন এবং পরবর্তী পাল বংশের রাজাগণ সবাই বৌদ্ধ ছিলেন। গোপাল বগুড়ায় জন্মগ্রহণ করেছিলেন এবং সমগ্র বঙ্গের রাজা হয়েছিলেন। গোপালের রাজত্বকাল 700 থেকে 770 খ্রিস্টাব্দ। এখন আমরা যে বলি যে এই সময় যে বাংলা ভাষা ও সাহিত্যের আদি যুগ, তার কিছু কারণ আছে। যে খালিমপুরের যে তামার একটি পাত্র পাওয়া গেছে, সেখানে গোপালের পুত্র ধর্ম পালের কথা লেখা আছে বাংলায়। অর্থাৎ সোর্স ছাড়া
বলা যায় না যে কবে থেকে বাংলা চর্চা শুরু হলো। এখন পাল রাজত্বের শুরুতে অষ্টম শতক থেকে নবম শতকে এই অঞ্চল বলতে অর্থাৎ এই বাংলায় সরহপার সময়কাল ছিল। সরহপা অপভ্রংশ ভাষায় দোহাকোষ এবং চর্যাগীতি রচনা করেছিলেন। দোহাকোষটা কি, চর্যাগীতি আমরা জানি, এগুলো সবই আমরা মনে হয় ক্লাসে অল্প অল্প করে বলেছিলাম। তো এই তোমরা এই তোমাদের আঁকাচ্ছে কে রে? এই এই পণ্ডিতটা, এই পণ্ডিতের আঁকাতে কে বলেছে? তা আমি তো আঁকাতে পারতাম। এত পণ্ডিত হলে মুশকিল। এরপরে হলো যে সরহপা ছাড়াও কাহনপা এবং তিলপাও দোহাকোষ রচনা করেছিলেন। সরহপার দোহাকোষে যে ব্যাপকতা এবং বিভিন্ন স্বভাব ও স্বরূপের বিশ্লেষণ আছে, কাহনপার দোহাকোষে তা নেই। তিলোপার দোহাকোষটি সম্পূর্ণ পাওয়া যায়নি, যতটুকুন পাওয়া গেছে তার মধ্যে পাঠের অস্পষ্টতা রয়েছে। সরহপার দোহাকোষটি বিশুদ্ধ পরীক্ষিত, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে এই যে চর্যাগীতি এবং সেকালের যে দোহাকোষগুলো, অর্থাৎ এগুলো সবই কবিতা, গীতি কবিতা, ছোট ছোট। তো এইগুলো যে যতটুকুন পাওয়া গেছে এর মধ্যে পাঠের অস্পষ্টতা আছে। সরহপার দোহাকোষটি বিশুদ্ধভাবে পরীক্ষিত হয়েছে, কিন্তু তার আগের দোহাকোষটা ঠিক ওইভাবে বিশুদ্ধ হয়নি। এই সরহপার ভাষা পূর্বী অপভ্রংশ। আমরা অপভ্রংশটা মানে কি জানো তো তোমরা? অপভ্রংশটা কি? যে সাহিত্যের ভাষার বাইরে সাধারণ মানুষের মুখের যে ভাষা, কিছুটা পরিবর্তিত হওয়া ভাষা, সোজা কথা বিকৃত ভাষা, তাকেই আমরা মোটামুটি এখন অপভ্রংশ বলে চিনে নেব। কেমন? আমরা পরে যাব অন্য কথায়, আপাতত এটুকুন মনে রাখলেই চলবে যে অপভ্রংশ শব্দটা একটা কঠিন মনে হচ্ছে। যদি কঠিন মনে হয়, যে শব্দ কঠিন মনে হয় সঙ্গে সঙ্গে তোমরা নোট ডাউন করে রাখো, আমার কাছ থেকে আমি ক্লাসে বলে দেবো। এখন এই যে অপভ্রংশ, এটাই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়, এটাই আমাদের দরকার। এখানে এই সরহপার ভাষা পূর্বী অপভ্রংশ। পূর্বী অপভ্রংশ মানে এই অঞ্চলের, পূর্ব অঞ্চলের, আমরা যেদিকে আছি, এই পূর্বী অপভ্রংশ থেকে আধুনিক বাংলা ভাষার সৃষ্ট রূপের, তোমরা এতক্ষণ যেটা বললে যে সৃষ্ট রূপের বা প্রমিত রূপের উদ্ভব হয়েছে বলে মনে করা হয়, এটাই হলো আজকে আমাদের মূল পাঠ। এখন এর পাশে যুক্তিটা কি, যে আমরা আসলে কেন বলবো যে এই সৃষ্ট রূপ যেটা আছে, প্রমিত রূপ আছে, এই যে অপভ্রংশ থেকেই উৎপন্ন হলো, এর কারণটা কি আমরা একটু বিশ্লেষণ করে দেখি। এখন একজন ব্যাকরণবিদ ছিল সে কালের, তার নাম হচ্ছে চন্ড। তার যে ব্যাকরণটা তিনি লিখেছিলেন প্রাকৃত লক্ষণম, এটা কিন্তু সংস্কৃত ব্যাকরণ গ্রন্থে ভাষা অর্থ তিনি অপভ্রংশ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। এর আগ পর্যন্ত অপভ্রংশ ভাষার মধ্যে ছিল না। সেকালের একটি তামার পাতে বলভীর রাজা দ্বিতীয় ধর্ষণের উল্লেখ আছে। অর্থাৎ দেখো, এই ক্লাসে একদিন আমি বলেছিলাম, আমরা যে বইয়ের পাতায় বা একটা তাল পাতায় বলুন বা গাছের পাতায় যেখানে লেখা হতো, কিন্তু পাথরে খোদাই করা লেখা কিংবা তামার পাত্রে খোদাই করা লেখা, এটা কিন্তু থেকে যায়। মনে করো যে বাংলাদেশ যদি নাও থাকে, প্রলয়ঙ্করী ভূমিকম্পের যদি সব তছনছ হয়ে যায়, তারপরও বহুকাল, হাজার বছর পরেও সেই লেখাটা কেউ না কেউ পেতে পারে। সেটা হাজার বছর পরেও হতে পারে, 5,000 বছর পর, যখন আমরা কিছু জানি না, কেউ না কেউ হয়তো পাবেন। তো এই যে পাতগুলো আগেকার দিনে কিন্তু খোদাই করা হতো। আর
এখনকার মতো আধুনিক যুগ তো ছিল না যে সঙ্গে সঙ্গে তুমি ইচ্ছে করলেই রাতারাতি একটা বই বের করে ফেলবে। সেটা ছিল অকল্পনীয়। এখন এখানে সেকালের একটি তামার পাতে বলভীর রাজা দ্বিতীয় সেনের কথা উল্লেখ আছে। সংস্কৃত, প্রাকৃত, অপভ্রংশ। সংস্কৃত যে গ্রন্থটা তোমরা আমাদেরকে বলেছিলাম আমি ক্লাসে, যে এটা আহ সংস্কৃতটা ভাষাটা কি, এটা একদিন আমি ক্লাসে আলোচনা করব, আজকে করব না। তোমরা শুধুমাত্র নোট করে রাখো। তবে সংস্কৃত হচ্ছে লেখার ভাষা, বৈদিক আহ যে ভাষা সেটাই লিখিত ভাষা। এটা কিন্তু মুখের কোনো ভাষা না, প্রাচীন গ্রন্থ, সংস্কৃত শব্দে লেখা। এটা শুধু এতটুকু মনে রাখলেই হবে। এরপরে দেখো প্রাকৃত। প্রাকৃত হচ্ছে সাধারণ মানুষের মুখের ভাষা, কিন্তু প্রকৃতিজাত, যেটা প্রকৃতি থেকে এসছে। প্রাকৃতটা চেঞ্জ হয়ে গেল, যে অপভ্রংশ হয়ে গেল, অর্থাৎ বিকৃত হয়ে গেল। যে এই অপভ্রংশ ভাষার এই প্রবন্ধ রাজা বলবীর, অর্থাৎ তিনি তিনটে ভাষাতে লেখায় পারদর্শী ছিলেন। কে ছিলেন? একজন রাজা, বলবীর। এখন আমরা আরেকটু নিচে যাব। কাব্যালঙ্কার গ্রন্থটা কে রচনা করেছিলেন? আচার্য ভামহ রচিত কাব্যালঙ্কার গ্রন্থে এই সবই কিন্তু সংস্কৃত ভাষায় লেখা, এটা মনে রাখতে হবে। যে গ্রন্থের নামগুলো এখানে আছে সেটা অপভ্রংশ ভাষার উল্লেখ পাওয়া যায়। এরপরে আমরা দেখি রুদ্রট পুরুষোত্তম এবং হেমচন্দ্র অপভ্রংশকে সাহিত্যের ভাষায় রূপ দেন প্রথম। কালিদাসের নাটক বিক্রমবর্ষের চতুর্থ অঙ্কে যেসব দোহা আছে সেগুলো অপভ্রংশ বলে কেউ কেউ মনে করেন। এখন আমরা দেখব যে এই অপভ্রংশ এতক্ষণ যে আমরা বললাম, সেটার আসলে অর্থটা কি আমরা একটু জেনে নিই। অপভ্রংশটা কি? সাধু ভাষার থেকে চ্যুত হয়েছে, ভ্রষ্ট হয়েছে। একটু আগে আমি বলেছিলাম তোমাদেরকে, স্খলিত পদ অর্থাৎ মূল শব্দের বিকৃত বা অশুদ্ধ রূপ যেটা, অনেকে এটাকে অপভ্রংশ, অপভাষা বলতেন। অর্থাৎ নবভারতীয় কি আধুনিক যে ভাষা, মনে করো যে এই যে বাংলা বলো, উর্দু বলো, হিন্দি বলো, কেমন তামিল বলো, তেলেগু বলো, এই যে এই পুরো বেল্টের যে ভাষা, অর্থাৎ নব্যভারতীয় ভাষার আগে, আধুনিক ভাষার আগ পর্যন্ত যে ভাষাটা, এই ভাষারই নাম হচ্ছে অপভ্রংশ। তোমরা এই শীট গুলো আমি তোমাদের দিয়ে দেব, তোমরা এখান থেকে নোট করে নেবে। আমি একটু টেনে যাচ্ছি, আজকে ক্লাসের টাইম তো কম। সোজা কথা, অপভ্রংশের অর্থ হলো কি? বিকৃত, অশুদ্ধ, আমি যেটা প্রথমেই বলেছিলাম। এখন অপভ্রংশের সময়কালটা আমরা একটু দেখে নিই। অপভ্রংশের সময়কাল হচ্ছে ষষ্ঠ শতাব্দী থেকে দ্বাদশ শতক পর্যন্ত, এই পুরো কাল। এখন মহাভাষ্যকার পতঞ্জলি সর্বপ্রথম অপভ্রংশ, কে এই অপভ্রংশ শব্দটি ব্যবহার করেছেন, কে বলেছেন? পতঞ্জলি নামক একজন বিখ্যাত ব্যাকরণবিদ, তিনি বলেছেন, প্রথম এই অপভ্রংশ কথাটি ব্যবহার করেন। অর্থাৎ যে ভাষা পাণিনি সমর্থিত নয় সে ভাষাকে পতঞ্জলি অপভ্রংশ বলেছিলেন। পাণিনি সমর্থিত হওয়ার কোনোই কারণ নাই। কারণ হচ্ছে পাণিনি তো কি ভাষাকে রীতিবদ্ধ করেছিলেন। তোমরা তোমাদের ক্লাসে স্ব স্ব গ্রুপে সবাইকে বলবে এই যে ভাষার ক্লাসগুলো কিন্তু অনলাইনেই হবে আপাতত কিছুদিন, সবাই যেন অ্যাটেন্ড করে, না হলে কেউ বুঝবে না। এই যে আঁকাআঁকি যে করছে তাকে ক্লাস থেকে আমি বের করে দেব। ভাষার ক্লাসে কিন্তু কিছু বরদাস্ত করা হবে না।
যেটা পারবে না সেটা শুধু নোট করতে বলেছি তোমাদের সবাইকে। ভাষার ক্লাস অত সহজ না, তোমরা বুঝবে না শেষে। এখন আমরা দেখি পাণিনি কেন সমর্থন করেননি। তোমরা তো জানোই তাই না, যারা ক্লাস করেছো প্রথম থেকে, যে পাণিনি হচ্ছে অষ্টাধ্যায়ী ব্যাকরণ লিখেছিলেনই হলো ভাষার পিউরিটি আনার জন্য, অর্থাৎ এই ভাষার জন্য পরিবর্তন কেউ না করে। ঈশ্বরের ভাষা পরিবর্তন করা যাবে না, এটা উনি মনে করতেন। আর্য ভাষা অর্থাৎ পাণিনি সমর্থিত যেটা নয় সেটাই কিন্তু অপভ্রংশ, এটা পতঞ্জলি বলেছেন। এখন হেমচন্দ্র ছিলেন দ্বাদশ শতকের সর্বশেষ কবি। মোট কথা প্রত্যেক প্রাকৃত ভাষা নব্য ভারতীয় আর্য ভাষা রূপে বিকশিত হওয়ার মধ্যকালে, এইটা মনে রাখবে, প্রত্যেক প্রাকৃত ভাষা নব্য ভারতীয় আর্য ভাষা রূপে বিকশিত হওয়ার মধ্যকালটা হচ্ছে অপভ্রংশের কাল। বুঝেছো কিনা বলো? এটা বোঝা গেছে ফারুক? স্যার আবার একটু বলেন স্যার। আচ্ছা শোনো, আচ্ছা বলি, ভালো করে বুঝে নাও, নাহলে পারবে না। প্রত্যেক প্রাকৃত ভাষা বলতে কি আসলে শুধুমাত্র বাংলা ভাষা এখানে বলা হয়নি। কেমন, এখানে মনে স্যার করো ভারত উপমহাদেশে অনেকগুলো ভাষা আছে। এই যে হিন্দি আছে, উর্দু আছে, তাই না, তামিল আছে, তেলেগু আছে, বাংলা আছে, অসমী আছে, আছে না? এই যে স্যার ভাষাগুলো, এই যে ভাষাগুলো এটা ভাষা থেকে উৎপন্ন হয়েছে, এটা আমি পরে বলবো। যে এই যে ভাষাগুলো, এটা প্রত্যেক বলা হয়েছে নব্য ভারতীয় আর্য, অর্থাৎ নব্য ভারতীয় আর্য মানে কি জানো, এটা আধুনিক ভাষা বলে। আধুনিক যে আমরা নব্য ভারতীয় আর্য বলি, অর্থাৎ কি প্রাচীন ভারতীয় আর্য যেটা আমরা বলেছি একদম আগে যখন আর্যরা আসলো, তাই না? তো তারপরে এর পরে অনেকগুলো চেঞ্জ হয়েছে। তুমি একটু পরে আমি চার্ট দেখাবো, চার্টে তোমরা বুঝতে পারবে। অর্থাৎ প্রাকৃত ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষার মাঝের সময়টা অপভ্রংশের কাল। এখন তোমরা বলতে পারো যে কেমন করে হলো, বুঝলাম না, আমিও বুঝি না, এখন তোমরা আমারে বুঝাই দাও। তাহলে বুঝাবোটা কেমন করে? প্রাকৃত হচ্ছে কি জানো, এই যে সাধু ভাষা যখন ছিল তখনও একটা ভাষা ছিল, যে ভাষায় মানুষ কথা বলতেন সভ্য সমাজের ভাষার মতোই কথা বলতেন। মনে করো আমরা ক্লাসে যে ভাষায় কথা বলছি, নিশ্চয়ই একটু পরে আমরা যখন আমরা খেতে বসবো, বন্ধুর সাথে কথা বলবো, সেভাবে বলবো না। অর্থাৎ ওই সাধু ভাষার ধাঁচে যেটা প্রাকৃত ভাষা ছিল, তারপরে সেই ভাষাটা বিকৃত রূপ হয় আধুনিক ভাষার কাল পর্যন্ত। এটাকে আমরা অপভ্রংশ বলবো। বোঝা গেছে? জি স্যার। গুড। এখন অপভ্রংশ যুগের শুরুটা কবে আমরা একটু দেখে নিই। অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 500 বছরও আগে থেকে এই অপভ্রংশের যুগের সূচনা। ষষ্ঠ শতাব্দীতে দণ্ডী তার কাব্যাদর্শতে লিখেছেন কি, সংস্কৃত প্রাকৃত ও অপভ্রংশকে সাহিত্যিক ভাষা রূপে উল্লেখ করেছেন। অর্থাৎ সাহিত্যের ভাষা কিন্তু, এই বিকৃত ভাষা কিন্তু সাহিত্য রচিত হয়েছিল, প্রাকৃত ভাষাও রচিত হয়েছিল, যেটা আমাদের হাতে নেই। সংস্কৃতটা ঠিকই আছে। তো তিনি বলেছেন এটাও কিন্তু সাহিত্যের 3টা ভাষা একই সাথে আমরা লক্ষ্য করি। গৌড় অপভ্রংশ হতে সর্বপ্রথম মৈথিলি ভাষা উৎপন্ন হয়ে পৃথক হয়ে যায়। মৈথিলি একটা ভাষার নাম, যেমন বাংলা একটা ভাষার নাম। এটা মৈথিলি ভাষা প্রথম গৌড়ীয় অর্থাৎ কি গৌড়ীয় যে ভাষা ছিল তার বিকৃত রূপকে বলে গৌড়ীয় অপভ্রংশ। এরপরে আমরা দেখি উড়িয়া ভাষা এবং পরবর্তী পর্যায়ে বঙ্গ কামরূপী ভাষার উৎপত্তি হয়। এই বঙ্গ কামরূপী ভাষা থেকে পরবর্তীকালে বাংলা ও আসামি ভাষা পরিণত হয়। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামত। এই ক্লাসটা কি তোমাদের কঠিন মনে হচ্ছে আজকে? বলো তো তোমরা। না কিছুটা স্যার। কঠিন মনে হয়। জি স্যার। এত সহজ ক্লাস, ইন্টারেস্টিং। স্যার আপনি হ্যাঁ স্যার, কঠিন না, পড়ান আপনি। যেভাবে না স্যার আচ্ছা কঠিন ঠিক আছে, লাগতেছে না, তবে শব্দগুলো গুড। একটু ইয়ে লাগতেছে।
স্যার কি গুড, তোমরা এটা শিখে যাবে, কয়েকদিন ক্লাস স্যার করলে হবে, তোমরা একটা মিউট করো, আর কথা বলো না। স্যার এখন কাব্যালঙ্কারটা কাকে বলে? শোনো, কাব্য এবং অলংকার, তাই তো, তাকে বলে কাব্যালঙ্কার। অর্থাৎ বিখ্যাত একজন যে ভালো সেকালের কবি, তাকেই কাব্যালঙ্কার বলা হচ্ছে। তার নাম ছিল নমি সাধু, তিনি উপনাগর, দেখো এগুলো কিন্তু আঞ্চলিক ভাষা, কিন্তু এই উপনাগর, আভির এবং গ্রাম্য, এই অপভ্রংশ একবার তিন ভাগে ভাগ করে ফেললেন। অপভ্রংশ একটা সাহিত্য রূপ পেল তো, তারপরে তিনি এই অপভ্রংশকে তিনটা ভাগে ভাগ করলেন, একটা হচ্ছে উপনাগর, আভির এবং গ্রাম্য। এখন মার্কেন্ডেয় নাগর, উপনাগর এবং ব্রাহ্মণ, অর্থাৎ দেখো এক একজন কিন্তু এই সেকালের অপভ্রংশকে কয়েকটা ভাগে ভাগ করেছেন। এটা কিন্তু সেই ভাগের নাম, অঞ্চল ভিত্তিক ভাগের নাম। কিন্তু এই তিন ভাগে অপভ্রংশে ভাগ ভাগ করার পাশাপাশি আরো 27 রকম, আরো 27 রকম ভাষা বৈচিত্র্যের কথা উল্লেখ করেছেন। এই 27 রকম ভাষাটা কি জানো? আরে বাবারে, আঞ্চলিক ভাষা। যেরকম আমাদের কুমিল্লার একরকম ভাষা আছে, তারপরে মাগুরার একরকম ভাষা আছে, নোয়াখালীর একরকম ভাষা আছে, ঢাকার একরকম ভাষা আছে, তাই না? এই যে আঞ্চলিক ভাষা আমরা বলি না, এইগুলোকে আঞ্চলিক ভাষা, এই 27 রকমের আঞ্চলিক ভাষা, এই অপভ্রংশ ভাষাই তিনি বলেছেন। এখন আধুনিক ভাষা বিজ্ঞানীগণ কি করলেন? আধুনিক ভাষা বিজ্ঞানীগণ ক্ষেত্র বিচারে অপভ্রংশের নামকরণ করেছেন, যেমন পূর্বী অপভ্রংশ, পশ্চিমী অপভ্রংশ, উত্তরীয় অপভ্রংশ এবং দক্ষিণী অপভ্রংশ। অর্থাৎ এই পুরোটাকে কয়েকটা ভাগে ভাগ করেছেন। এই উত্তরীয় অপভ্রংশটাকে অনেকেই বলেছেন যে এটা আসলে এই ভাগটা যথার্থ নয়। পাঞ্জাবের মুলতান অঞ্চলের কবি আব্দুর রহমান তার সন্দেশ রাসব পশ্চিমী অপভ্রংশে লিখেছিলেন। যে কালের কথা বলা হচ্ছে, তখন যে প্রমিত শব্দের উৎপত্তি হয়নি, বর্তমান কালের মতো লেখাপড়ার উৎপত্তি হয়নি। আনোয়ার সাহেব, আপনাকে একটু মিউট করতে হবে যে, অর্থাৎ না, হয়ে যায়, অনেক সময় হয়ে যায়, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমি যে যে কালের কথা বলছি, সে কালে প্রাতিষ্ঠানিক লেখাপড়ার সূচনা এভাবে হয়নি, এটা মনে রাখতে হবে। আর আমাদের এই বাংলা ভাষা খুব বেশি দিন আমরা প্রমিত দিকে যাইনি। কবে থেকে গিয়েছি সেটা আমরা অবশ্যই বলবো। এটা হলো প্রাথমিক ধারণা দেওয়ার জন্যই কিন্তু আজকের ক্লাসটা। এখন তিনি বলেছেন যে সরহপা পূর্বী অপভ্রংশে দোহাকষি লিখেছেন, অর্থাৎ এক একজন এক এক রকম লেখে। লেখে উনি যে কোন ভাষায় লিখেছিলেন, এটা কিন্তু তিনি মনে করেন এটাই সর্বশ্রেষ্ঠ ভাষা। এটাই স্বাভাবিক। কারণটা কি, যে তখন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ সেটা আসেনি, এটা মনে রাখতে হবে। এখন সরহপা পূর্বী অপভ্রংশে দোহাকষি লিখেছিলেন বাংলাদেশেরই কোনো এক অঞ্চলে সরহপার বসতি ছিল। এখন কোথায় ছিল এটা ঠিক করে বলা অথেন্টিক কোন। সেলিম রেজা, সেলিম, এই সেলিম, আপনি একটু মিউট করেন তো বাবা। জি স্যার, সেলিম, শুনতেছি একটু মিউট করেন। স্যার। এখন একটু ছেলে সরহপা, সরহপা দোহা কোষের পাশাপাশি চর্যাপদের কিছু পদও রচনা করেছিলেন, যেটাকে আমরা সব থেকে প্রাচীন বলি বাংলায়। চর্যাগীতিটা কি জানেন? চর্যাগীতি সম্পর্কে আমরা অল্প দু একটা কথা বলবো আজকে, এটা আপনারা অনেকেই জানেন। এই সেলিম সাহেব, আপনি একটু মিউট করতে হবে। স্যার, সেলিম একটু রেজা, স্যার। সেটে প্রবলেম আছে, ঠিক আছে, সেটে প্রবলেম হলে কিছু করার নেই। এখন চর্যাগীতির ভাষা অনেকটা কি সংকেতবহ, সংকেতের মতো,
যে কারণে হরপ্রসাদ শাস্ত্রী এই ভাষাকে সন্ধ্যা ভাষা নামকরণ করেছিলেন। আমি কিন্তু পুরো চর্যাপদ তোমাদের পড়াচ্ছি না, আমি হালকা ধারণা দিচ্ছি মাত্র, যতটুকু আমার প্রয়োজন। সন্ধ্যা ভাষা অর্থাৎ মানে কি? সন্ধ্যার সময় কি রকম দেখো না, যে আলো আধারী ভাষা। গোধূলি লগ্নে যেমন আলো সুস্পষ্ট নয়, অন্ধকারও সুস্পষ্ট নয়, এ ভাষাও তেমনি অস্পষ্টতার আবরণে জটিল তত্ত্বকে ধারণ করে আছে। বিদুশেখর শাস্ত্রী চর্যাপদের ভাষাকে সংকল্পিত ভাষা বলেছেন। প্রবোধ বাগচিও একই মত পোষণ করেছেন। গ্রামীণ সরলতাকে ভিত্তি করে যে জীবনের অধিষ্ঠান ছিল তার পরিচয় পাওয়া যায় চর্যাপদে। সামাজিক রূপকল্পের জন্য চর্যাগীতিকা বিশেষ উল্লেখযোগ্য। অর্থাৎ চর্যাগীতিকার যে ভাষা তা সহজে বোঝা যায় না, কারণটা কি? এটা তো সাধনা সঙ্গীত ছিল। চর্যাগীতিকা এটা সেকালে সাধন সঙ্গীত ছিল। ধর্মীয় কাজে চর্যাগীতি পড়া হতো। অত সহজে যদি বোঝা যায় তাহলে কি আর সাধন সঙ্গীত হয় নাকি? এখন মহাপ্রভুতয় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে 1907 খ্রিস্টাব্দে গীতিকারগুলো আবিষ্কার করেন এবং কিছু পাণ্ডুলিপি তার হস্তগত হয়। 1919 খ্রিস্টাব্দে গীতিকা ও পাণ্ডুলিপি একত্রিত করে হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে বঙ্গীয় সাহিত্য সাহিত্য পরিষদ কলকাতা থেকে প্রকাশ করেন। হরপ্রসাদ শাস্ত্রী যে হরপ্রসাদ শাস্ত্রী তালপাতার পুঁথির যে গীতিকাগুলো উদ্ধার করেছিলেন তাতে লেখাগুলো ছিল একটানা। কেমন? লেখাগুলো ছিল একদম একটানা এবং শব্দের বিচ্ছিন্নকরণ ছিল না। হরপ্রসাদ শাস্ত্রী যতটা সম্ভব বিচ্ছিন্নকরণ করেছিলেন। আর মিউট হয়ে গেছেন। স্যার শোনা যাচ্ছে না। স্যার আপনার আচ্ছা, কথা আমরা শুনতে থ্যাংক পাচ্ছি ইউ না। থ্যাংক ইউ। অর্থাৎ অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী তালপাতার যে পুঁথি আবিষ্কার করেছিলেন তাতে লেখাগুলো ছিল একটানা। শব্দের মধ্যে কিন্তু কোনো বিচ্ছিন্নকরণ ছিল না। হরপ্রসাদ শাস্ত্রী যতটা সম্ভব তিনি তার মতো করে, তিনি যতটুকু বুঝেছিলেন তিনি বিচ্ছিন্নকরণ করেছিলেন। বাংলা ভাষার পূর্বে যে ভাষা ছিল সেই ভাষাকে কি বলে? সেই ভাষাকে গৌড় অপভ্রংশ। সেটা কে বলেছে? মোহাম্মদ শহীদুল্লাহর মত। কেমন? এটা আপনারা পড়ে নেবেন, আমি সেটটা আমি দিয়ে দেব। প্রাকৃত জি স্যার। বৈয়াকরণ মার্কেন্ডেয় 27টি অপভ্রংশের মধ্যে গৌড় অপভ্রংশের নাম করেছেন। অর্থাৎ মানে কি, অপভ্রংশ তিনি 27টা বলেছেন, এর মধ্যে গৌড় অপভ্রংশ একটা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত। কাহানের ও সরহের দোহা কোষে যে প্রাকৃত পিঙ্গলে গৌড় অপভ্রংশের কিছু নিদর্শন পাওয়া যায়, গৌড় অপভ্রংশতে কখন প্রাচীন গৌড়ীয় অর্থাৎ বাংলা ভাষার জন্ম হলো তা নির্ণয় করা খুবই কঠিন। কারণ একটি ভাষা সহজে সাহিত্যে স্থান পায় না। এমন সাহিত্য স্থান পেলেও তার পূর্ব স্তরের ভাষা, যা পূর্বে সাহিত্যে গৃহীত হয়েছিল, সে ভাষা সাহিত্যে প্রচলিত থাকে। অপভ্রংশ ভাষার পূর্ব স্তরের ভাষা অর্থাৎ নব্য ভারতীয় আর্য ভাষার ধ্বনি ব্যাকরণগত পার্থক্য আছে। এইটা যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আমরা জানি যে গৌড় অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে।
তবে স্যার গ্রিয়ারসন এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপন্ন হয়েছে। এখানে সুনীতি কুমার বাগান ভুল আছে। বাংলাদেশে পশ্চিম হতে আগত, পশ্চিম থেকে তো এসছে। আর্যরা প্রথমে কোথায় এসেছিল? পশ্চিম ভারত, আফগানিস্তানের দিকে থেকে তো ঢুকেছিল, রাইট? তারপরে পাকিস্তান, এই দিক থেকে তো এসছিল, রাস্তা তো ওইটাই। আগে তো আর প্লেন ছিল না, তারা ওই দিক থেকে এসেছিলেন। তা স্যার আর আর্যদের মূল অধিবাসী কোথায়? আচ্ছা, আর একদিন বলা হবে, একদিনে সব বুঝে গেলে তো হবে না। যেটুকুন হজম করতে পারেন আজকে সেটুকুন করেন। জি স্যার। এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এটা, এই ধরনের লেখা কিন্তু কোথাও পাবেন না। আমি আপনাদের বারবার বলছি, আর আপনাদের বন্ধুরা যারা আছে তারা যেন ক্লাসে অ্যাটেন্ড করে।